আমরা সারা জীবনে শুনে এসেছি যে আমরা যে টাকাটা ইনকাম করি তার কিছু অংশ আমাদের সেভ করা উচিত। কিন্তু দেখা যায় যে মাস শেষে কোনো টাকা বাঁচে না সেভ করার জন্য। এখন সেভিংস আসলে কি? আমরা যে টাকাটা ইনকাম করি মাইনাস যে টাকাটা খরচ করি সেটাই আমাদের সেভিংস। এখন ইনকাম কিভাবে বেশি করতে হয় সেটা নিয়ে আপনি ১০০০টা ভিডিও দেখে ফেলেছেন। আবার কিভাবে সেভিংসটা কোথায়, কোথায় ইনভেস্ট করতে হয়, কোথায় রাখতে হয় সেটা নিয়েও ১০০০টা ভিডিও দেখে ফেলেছেন। কিন্তু আমাদেরকে কেউ এসে কখনো বলে না যে আমরা কেন খরচ করি, কোথায় আমাদের টাকাগুলা খরচ হয়ে যাচ্ছে, যার কারণে শেষ পর্যন্ত সেভিংস গুলো আমরা করতে পারি না। নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার অথর মর্গান হাউজেলের একটা বই আছে দ্য আর্ট অফ স্পেন্ডিং। ওইখানে উনি ডিসকাস করেছেন কিভাবে আমরা যে টাকাটা খরচ করি সেটার পুরাটাই হচ্ছে সাইকোলজির উপর ডিপেন্ডেন্ট। আমেরিকান বিহেভিয়ারাল ইকোনমিস্ট রিচার্ড থেইলার এইসব নিয়ে রিসার্চ করার জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। আমাদের প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ডিসিশনের পিছনে এরকম সাইকোলজিক্যাল জিনিস যে আছে সেটা আমরা চিন্তা করি না। আর এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সালাম, আমি রাফিউ। আমি একজন আইবিএ স্টুডেন্ট যে সিএফএ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কঠিন ফাইন্যান্স এক্সামের প্রথম লেভেল কমপ্লিট করেছে আর ২টা ফাইন্যান্স কম্পিটিশন জিতেছে। আর ফাইন্যান্স হচ্ছে আমার প্যাশন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমরা টাকা খরচ করি, কোথায়, কোথায় আমাদের টাকা খরচ হয়ে যাচ্ছে আর কিভাবে সেটা কমানো যায় সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। কিছুদিন আগে আমি ফার্মেসিতে গিয়েছিলাম আম্মুর জন্য আর আমার জন্য কিছু ওষুধ কিনতে। তখন দেখলাম এই জিনিসটা বিক্রি করছে। এটা হচ্ছে একটা মিন্টের বক্স। এখন মিন্ট জিনিসটা আমার ভালোই লাগে, তো আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? বলল যে ৳৫০। আমি ভাবলাম যে আমার কাছে ৳৭০০-৮০০ মতো আছে। ওষুধের দাম ৳৪৫০। তাহলে এটার পিছনে ৳৫০ খরচ করাই যায়। তো তখন কিনে ফেললাম। তেমন কিছু একটা ভাবি নাই। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন। আমি যে এই জিনিসটা কিনলাম, এই ডিসিশনটা কি লজিক্যাল ছিল নাকি ইমোশনাল ছিল? আপনি যদি ইমোশনাল বলে থাকেন তাহলে ঠিক বলেছেন। একটু বলি, যদি লজিক্যালি চিন্তা করতাম তাহলে আসলে কিভাবে কিনা লাগতো? ধরে নিলাম এটা হচ্ছে ৳২০,০০০ আমার ইনকাম। তার মধ্যে এই ছোট পার্সেন্টেজটা হচ্ছে এটার দাম। তো এটার দাম হচ্ছে ৳৫০। ৳৫০ হচ্ছে ৳২০,০০০ র প্রায় 0.25%। এখন আমি ভাবতাম যে আমার ইনকামের 0.25% এটার পিছনে খরচ করা উচিত হবে কিনা। তারপর এটাও আমার ভাবা উচিত ছিল যে এই ৳৫০ এখানে খরচ না করলে আর কোন, কোন জায়গায় খরচ করলে আমার আরো বেশি ভালো লাগতো। আসলেই কি আমি এই ৳৫০ র সদ্ব্যবহার করেছি? এখন আমি যেটা বললাম, লজিক্যালি ভাবা। আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখি নাই যে কোনো জিনিস কেনাকাটা করার আগে এত লজিক্যালি চিন্তা করে কেনাকাটা করে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেসব খরচ করার ডিসিশন নেই সেই বেশিরভাগই ইমোশনাল। এমনকি আমাদের বাকি সব ফাইন্যান্সিয়াল ডিসিশনও, সেটা ইনকাম করার ডিসিশনস হোক, সেটা সেভিংস করার ডিসিশনস হোক, সেগুলোও কিন্তু আসলে ইমোশনাল। আমি এখানে যে ইমোশনাল বায়াসটা দেখিয়েছি এটাকে বলা হয় মেন্টাল অ্যাকাউন্টিং বায়াস। যে বায়াসটা বলে যে আমরা আমাদের সব খরচের ডিসিশনসগুলা বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে রাখি। আমাদের ব্রেইনের মধ্যে অনেক ছোট, ছোট অ্যাকাউন্টস থাকে। যেমন আমরা কত টাকা খাবারের পিছনে খরচ করি, কত টাকা বাসা ভাড়ার পিছনে খরচ করি, কত টাকা এইসব ছোটখাটো পারচেজের জন্য খরচ করি। সেই সবকিছু ছোট, ছোট আমাদের মাথার মধ্যে থাকে। এখন এই জিনিসটা আমার ওই ছোট খরচের অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। কিন্তু লজিক্যালি ভাবলে সব টাকাই কিন্তু সমান। সব টাকাই হচ্ছে আমার ইনকাম থেকে আসার কথা। কিন্তু ওইভাবে আমরা চিন্তা করি না। এই বায়াস নিয়ে যদি আরেকটু জানতে চান তাহলে এই এই রিসার্চ পেপারটা দেখতে পারেন। এটা রিচার্ড থেইলারের নিজেরই লিখা 1999 এর একটা ফাউন্ডেশনাল পেপার মেন্টাল অ্যাকাউন্টিং এর উপর, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এসব বায়াসেস এর কারণে আমরা যাতে খারাপ ডিসিশনস না নিই, সেজন্য আমাদের আসলে মাথায় থাকা লাগবে কোথায়, কোথায় আমাদের টাকাটা চলে যেতে পারে। এখন এই টাকা খরচটা, স্পেন্ডিংকে আমরা অনেকভাবে ক্যাটেগরাইজ করতে পারি। এটা হচ্ছে একটা মেন্টাল ম্যাপ বানাচ্ছি যাতে আমরা আমাদের ফাইন্যান্সেসকে আরো সহজে কন্ট্রোলে রাখতে পারি। তো ২ ধরনের স্পেন্ডিং হয়, যেগুলো হচ্ছে ভিজিবল আর ইনভিজিবল। ভিজিবল স্পেন্ডিং এর মধ্যে ২ টা টাইপ আছে।
তার আগে একটু বুঝাই নিই। ভিজিবল খরচ হচ্ছে সেই বড় খরচগুলা, যেগুলো আমরা চোখে দেখি আর যেগুলার কথা আমাদের মনে থাকে। আর তার মধ্যে ২ ধরনের খরচ আছে। আমি একটু কঠিন একটা ওয়ার্ড লিখব, ভয় পাবেন না। ফাইন্যান্সের বেশিরভাগ জিনিসই আসলে খুবই সহজ। কিন্তু এসব কঠিন ওয়ার্ড ইউজ করে বলেই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টদের আজকে এত দুর্নাম। ডিসক্রিশনারি আর নন ডিসক্রিশনারি। নন ডিসক্রিশনারি হচ্ছে ওইসব বড় ফিক্সড খরচগুলা, যেগুলো আপনাকে প্রত্যেক মাসে করতেই হবে। যেমন বাসা ভাড়া বা রেন্ট, বা ইলেকট্রিসিটি বিল, বা গ্রোসারি, আপনার মাসের বাজার। এগুলো অনেক বড় খরচ, কিন্তু এটা সবসময় করা লাগবে। আপনার তেমন একটা চয়েস নাই। তো এইসব জায়গায় যে খরচটা হচ্ছে সেটা আসলে আপনার জন্য খারাপ না। আপনার জন্য খারাপ হতে পারে ডিসক্রিশনারি খরচগুলা। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, তখন আপনার কাছে এমন একটা অ্যাড আসলো, এমন একটা প্রোডাক্টের যেটা আপনার অনেক কিনতে ইচ্ছা করছে। কিন্তু ওই জিনিসটা যদি আপনি নাও কিনেন, তাহলেও আপনার আসলে লাইফে খুব একটা চেঞ্জ আসবে না। ধরেন কিছুদিন আগে এই জিনিসটা কিনেছি যেটা না কিনলেও আমার হতো। এসব জিনিসের পিছনে যাতে টাকা কম খরচ হয় সেটার জন্য একটা হ্যাক আছে। সেটাকে বলে 7 ডে রুল। এটা বলে যে আপনার যখন এরকম কোনো কিছু কিনতে ইচ্ছা করে, সেটা আপনি কিনবেন না। সেটা ৭ দিন অপেক্ষা করবেন, তারপর দেখবেন ওইটা ৭ দিন পরেও আপনি চান কিনা। তারপরও যদি আপনি সেই জিনিসটা কিনতে চান, তাহলে হয়তো ওই জিনিসটা আসলেই আপনাকে খুশি দেবে, তা না হলে এটার মতো বাসায় পড়ে থাকবে। তো এর পরের বার যখন এরকম কিছু কিনতে ইচ্ছা করবে, এটা হচ্ছে ফেসবুকে সেভ করে রাখবেন বা দারাজে অ্যাড টু কার্ট করে রাখবেন, তারপর ৭ দিন অপেক্ষা করবেন। হয়তো দেখা যাবে অর্ধেক জিনিসই আপনার আর কিনতে ইচ্ছা করছে না। আচ্ছা, এরপর হচ্ছে ইনভিজিবল স্পেন্ডিং, যেটার মধ্যে ২ টা টাইপ আছে, হ্যাবিচুয়াল আর হচ্ছে ইম্পালস। ইম্পালস, হ্যাবিচুয়াল, ইম্পালস। হ্যাবিচুয়াল স্পেন্ডিং হচ্ছে ওইসব ছোট খরচ যেগুলো আপনার প্রত্যেকদিনই হতে থাকে। যেমন আপনি প্রত্যেকদিন হয়তো মেট্রো থেকে রিক্সা নিয়ে অফিসে যান, তারপর অফিসের মাঝখানে ২ কাপ চা খান। এইসব ছোট খরচ যেগুলো আপনার হ্যাবিট হয়ে গেছে, সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল। আর ইম্পালস খরচ হচ্ছে ওইসব ছোট খরচ যেগুলো আপনার চোখে পড়লে আপনার কিনতে ইচ্ছা করে। যেমন এটা, বা যেমন হয়তো দোকানে কোনো নতুন বিস্কিট আসছে, ওইটা আপনি টেস্ট করতে চান। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খরচ, যার মধ্যে এই খরচটা নন ডিসক্রিশনারি, সেটাকে আমরা বেশি প্রাধান্য দেই। কিন্তু এসব জায়গায় টাকা সেভ করার তেমন একটা সুযোগ থাকে না। তার চেয়ে এইসব জায়গা নিয়ে আমাদের বেশি চিন্তা করা উচিত, কারণ এইসব জায়গায় আপনি আসলেই টাকা বাঁচাতে পারবেন। এখন আপনি মনে করতে পারেন যে আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম কারণ আমি চাই না আপনি কোনো জায়গায় টাকা খরচ করেন। কিন্তু আসলে তা না। আপনার আসলে সেসব জায়গায় টাকা খরচ করা উচিত, যেসব জায়গায় আপনি টাকা খরচ করে সবচেয়ে বেশি আনন্দ পাবেন। আর রামিত সেথির একটা বই আছে, আই উইল টিচ ইউ টু বি রিচ। ওই বইটার এক লাইনে যদি আমি সামারাইজ করতে চাই, সেটা হবে আপনার ওই সব জায়গায় খরচ করা উচিত যেসব জায়গায় আপনি অনেক বেশি আনন্দ পান, আর ওই সব জায়গায় অনেক কম খরচ করা উচিত যেসব জিনিস আপনাকে আসলে ওভাবে আনন্দ দেয় না। উনি ওই বইতে নিজের একটা এক্সাম্পল দিয়েছেন। উনি হোটেলের পিছনে অনেক টাকা খরচ করতে পছন্দ করেন। উনার খুবই ভালো লাগে হোটেল সার্ভিস, হোটেলের হসপিটালিটি, হোটেলের এক্সপেরিয়েন্সটা। সেরকম আপনারও কোনো শখ থাকতে পারে যেটার পিছনে আপনার টাকা খরচ করতে সত্যিই ভালো লাগে। কিন্তু ওই শখটা যদি পূরণ করতে চান, তাহলে অন্য সব জায়গায় আবার টাকা কম খরচ করতে হবে। এখন সেটা কিভাবে করবেন? 7 ডে রুলের কথা তো বলেছি। সেকেন্ড মেথডটাকে বেস্ট মেথড বলা হয়, যদিও এটা খুবই কঠিন। সেটা হচ্ছে ট্র্যাক অল ইয়োর স্পেন্ডিং। এর মানে হচ্ছে আপনি যে সব জায়গায় খরচ করেন সেই সব কিছু লিখে রাখবেন। আপনি যদি বাইকে করে অফিসে যান, ওইটার পিছনে খরচ করেন, লিখে রাখবেন। আপনি যদি অফিসের ফাঁকে ১ কাপ চা খান, সেটা লিখে রাখবেন। আপনি যদি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যান, ওইটার পিছনে যে খরচ হবে, ওইটাও লিখে রাখবেন। এই মেথডটা খুবই ইফেক্টিভ, কিন্তু একই সাথে খুবই কঠিন। আর আমাদের অনেকের জন্যই এটা প্রায় অসম্ভবের মতোই হয়ে যায়। আর এই একটা কাজ করতে গেলে আপনার অন্য কোনো কিছুই, কোনো টাকা খরচ করতেই ভালো লাগবে না। তো আরেকটা প্র্যাকটিক্যাল মেথড হচ্ছে, যেটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। যেটার কথা
রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাডেও বলা আছে। সেটা হচ্ছে এসব খরচ ট্র্যাক করার প্রশ্ন, এসব খরচ কমানোর প্রশ্ন এগুলো কেন আসছে? যাতে আমরা সেভ করতে পারি, ইনভেস্ট করতে পারি। এখন আমরা যে স্যালারিটা পাই বা যে ইনকামটা আমাদের হয়, সেটা পাওয়ার সাথে সাথেই যদি আমরা কিছু টাকা সরায় রাখি ইনভেস্টমেন্টের জন্য, সেভিংসের জন্য, তাহলে সাথে সাথেই তো আমাদের মূল উদ্দেশ্যটা হয়ে গেল। এরপর বাকি টাকাটা দিয়ে কিভাবে খরচ করব, সেটা আমরা খুব দুশ্চিন্তা না করেই খরচ করতে পারবো। এখন আপনার সেভিংসের টার্গেট যেটা, আপনার ইনকামের 15% বা 20% আপনি আগেই সরায় রাখবেন, অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, বা বিকাশের ডিপিএস যেমন অটোমেটিক্যালি আপনার টাকা কেটে ফেলে, সেরকম একটা সিস্টেম যদি করে ফেলতে পারেন, তাহলে আপনার এই সব কিছুর জন্য আর দুশ্চিন্তা করা লাগে না। আর আমি যে এই প্ল্যানটা বললাম, এই প্ল্যানটাও আসলে একটা মেন্টাল অ্যাকাউন্টিং বায়াস, কিন্তু এখানে আপনি এই বায়াসটা ইউজ করছেন আপনার গোল রিচ করার জন্য। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও কন্টেন্ট এখানে পিন করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর কমেন্ট সেকশনেও জানাবেন আপনি কি ধরনের পার্সোনাল ফাইন্যান্স ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ সো ভেরি মাচ।